ওকে, দেখো তাহলে যেটা বলতেছিলাম যে গ্যাসের সিলিন্ডার জাতকরণ জিনিসটা কি, যে হচ্ছে আমরা গ্যাসটাকে ধরো, সাউন্ড তো শোনা যায় তাই না? জি ভাইয়া। গ্যাসটাকে হচ্ছে আমরা কি করবো, একটা সিলিন্ডারের ভিতর ভরে ফেলবো। এখন এই বিভিন্ন গ্যাসকে সিলিন্ডারের ভিতর ভরার ক্ষেত্রে যেই রুল, সেই তাপমাত্রা, যেই চাপগুলো লাগে, এগুলো হচ্ছে আমরা মুখস্থ করবো। তাহলে দেখো শুরু থেকে যদি শুরু করি, যে রান্না বান্নার কাছে হচ্ছে আমরা কি ব্যবহার করি, এলপিজি। এলপিজি গ্যাসটা হচ্ছে আমরা নর্মালি রান্না বান্নার কাজে ইউজ করি, তাই তো? তো এই ক্ষেত্রে তুমি মনে রাখবে, এই তরলীভূত যে পেট্রোলিয়াম গ্যাসটা বা এলপি গ্যাসটা আছে, এটার মধ্যে এই যে দুইটা ইনফরমেশন মনে রাখতে হবে। 25% থাকে হচ্ছে তোমার প্রোপেন, প্রোপেন থাকে 25%, 75% কি থাকে, বিউটেন। যখন পরবর্তীতে বইটা পড়বা, বই পড়ার ক্ষেত্রে শুধু এই যে পিডিএফটা সামনে রেখে এই যে এতটুকুই পড়বা, বাইরে তোমার কিচ্ছু পড়ার দরকার নেই, আমি যতটুকু দাগাই দিতেছি। 25% প্রোপেন, 75% কি থাকে, বিউটন থাকে। ঠিক আছে এটা। আর মোটরযানের ক্ষেত্রে যে সিএনজি, সিএনজি যে আমরা বলি, সিএনজি পূর্ণরূপটা হচ্ছে আমাদের লাগবে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজি মানে কিন্তু হচ্ছে তোমার ধরো যে গাড়ি চালাই সিএনজি, ওই সিএনজি না। কমপ্রেসড ন্যাচারাল গ্যাস, এখানে প্রাকৃতিক গ্যাস থাকে। প্রাকৃতিক গ্যাস মানে কি বলতো, প্রাকৃতিক গ্যাস মানে হচ্ছে ধরো মিথেন, সিএইচ4। তাহলে সিএইচ4 কে আমরা কি বলতেছি, প্রাকৃতিক গ্যাস। এটা থাকতেছে কত, 95 থেকে 99%। ওকে, এরপরে দেখো, এরপর হচ্ছে তুমি কিছু জিনিস পাবা, যে স্টেইনলেস স্টিল। এই যে স্টেইনলেস স্টিল, এই লাইনটা যা লিখতেছি, স্টেইনলেস স্টিলের যে ওয়েল্ডিং এর বেলায় আর্গন গ্যাস নিষ্ক্রিয় পরিবেশ রূপে ব্যবহৃত হয়। তোমার পরীক্ষায় কোয়েশ্চেন আসবে যে স্টেইনলেস স্টিলের ওয়েল্ডিং এর ক্ষেত্রে কোন গ্যাসটা ব্যবহৃত হয়। মনে রাখবে কি, শুধু আর্গন, আর কিছু মনে রাখার দরকার নেই। গুল দিয়ে যে ইনফরমেশন, এটা মনে রাখবে, স্টেইনলেস স্টিলে আর্গন মনে থাকবে। জি ভাইয়া। ওকে, তারপর হচ্ছে অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন গ্যাস, এবং লোহা কাটা জোড়া কাটার জন্য অক্সিজেন সিলিন্ডারে তোমার ধরো অক্সিজেন গ্যাসই থাকবে, বেসিক জিনিস। পরে এই জিনিসটা মনে রাখবে যে লোহা কাটা এবং জোড়ার জন্য হচ্ছে তোমার এসিটিলিন গ্যাস সিলিন্ডারে করে বিক্রি করা হয়। তাহলে লোহা কাটা জোড়া দেওয়ার জন্য হচ্ছে কোন গ্যাসটা হচ্ছে আমরা ইউজ করতেছি এই ক্ষেত্রে, এসিটিলিন মনে থাকবে। এসিটিলিন। জি ভাইয়া। ওকে, এসিটিলিন, এটা হচ্ছে আমরা এই ক্ষেত্রে মনে রাখবো। ওকে, তারপর হচ্ছে এসব গ্যাস সিলিন্ডারের মধ্যে কেবলমাত্র এলপি গ্যাস হচ্ছে তোমার ধরো সাধারণ তাপমাত্রায় 6 atm চাপে তরলীভূত করে ভর্তি করা যায়, মানে সিলিন্ডার জাত করা যায় আর কি। তাহলে এই ক্ষেত্রে তাপমাত্রা, চাপটা মনে রাখবো আমরা, কত চাপ, কত, 6 atm, কার ক্ষেত্রে, এলপির ক্ষেত্রে। বুঝছো? তাহলে জি ভাইয়া। ইনফরমেশন গুলো সহজ না? প্রথম কথা হচ্ছে আমরা কি মনে রাখলাম, যে এলপি গ্যাসের মধ্যে হচ্ছে তোমার তার কম্পোজিশন কি, কম্পোজিশন হচ্ছে তার 25% হচ্ছে, লালে নেই জানো, 25% হচ্ছে প্রোপেন, তারপর হচ্ছে 75% বিউটেন। ফার্স্ট ইনফরমেশন। সেকেন্ড ইনফরমেশন হচ্ছে সিএনজির পূর্ণরূপ কি, বললাম। ওকে, স্টেনলেস স্টিলের ক্ষেত্রে যে আমরা একটা ইনফরমেশন, যে আর্গন গ্যাস। ওকে, তারপর হচ্ছে লোহা জোড়াকাঠা, এগুলোর জন্য এসিটিলিন। শেষ। তারপর হচ্ছে এলপি গ্যাসটাকে সাধারণ তাপমাত্রায়, মানে নর্মাল যে টেম্পারেচারটা থাকে, এই তাপমাত্রায় 6 atm চাপে যদি আমরা তরলীভূত করে শীতল করে সিলিন্ডারে ভর্তি করা হয়। তাহলে এই যে ইনফরমেশন বললাম, এটা মনে রাখলে হবে এখান থেকে। বুঝছো? আর কিচ্ছু না। তো এটা যখন তুমি বই থেকে পড়বা, তাহলে দেখবা তোমার মনে থাকবে। দেখো তো এখান থেকে অলরেডি কয়টা কোয়েশ্চেন আসছে, 1 2 3। এই যে যা পড়ালাম, এখান থেকে অলরেডি 3টা কোয়েশ্চেন মেডিকেলে চলে আসছে। বুঝছো? তাহলে এটার ইম্পর্টেন্স। জি ভাইয়া। ওকে, আচ্ছা, সিএনজি গ্যাসটা যে হচ্ছে তোমার ধরো বিভিন্ন সিএনজি গ্যাস বিক্রি করে, এটার কোন এককে, মিটার কিউব এককে। এটা এককটা জাস্ট, যে কোন এককে বিক্রি করা হয়। এখন আসো প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে মোটামুটি ধরো আমরা একটু জানি যে এলপিজি, এলপিজির ক্ষেত্রে এটা পূর্ণরূপটা, সবগুলো পূর্ণরূপ লাগবে, আমি সবার শুরুতে বলছি। পূর্ণরূপটা দেখো, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বাংলাটা কি তাহলে, বলো তো, একটু আগে দেখে তরলীভূত আসছি। পেট্রোলিয়াম গ্যাস। ওকে, তরলীভূত পেট্রোলিয়াম গ্যাস। তাহলে এই বাংলাটাও মনে রাখবা, দুইটা মনে রাখবা। ওকে, এখন এলপিজি গ্যাস থেকে কিছু ইনফরমেশন মনে রাখবা। এলপিজি গ্যাসের বাস্তবে কোনো গন্ধ নাই, ঠিক আছে? বাস্তবে কিন্তু কোনো গন্ধ নাই, এটা মনে রাখবো। তো এলপিজি গ্যাসটা আমরা কিসের জন্য ইউজ করি, মেনলি বাসা রান্না বান্নার কাছে ইউজ করি। এর জন্য প্রয়োজনীয় চাপটা কত ছিল, 6 atm, একটু আগে পড়ে আসছি। হুম। তো এই এলপিজি গ্যাসটা যেহেতু ধরো একটা সিলিন্ডার হিসেবে আমরা ইউজ করি, এখন এর তো কোনো গন্ধ নেই, আমরা মানলাম। এখন যদি এটা ধরো লিক থাকে, লিক থাকলে কি, একটা ধরো একটা সিলিন্ডার ধরো ব্রাশ হতে পারে না, ধরো একটা জি বিশাল বড় ভাইয়া। একটা অগ্নিকাণ্ড হতে পারে। জি। এখন এই দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা কি করব, এখানে একটা ধরো বিষাক্ত একটা পদার্থ, যেটা তীব্র গন্ধযুক্ত একটা মার্কেপটেন যৌগ ইউজ করব। কেন ইউজ করব? যাতে এটা যদি লিক হয় যেন আমরা বুঝতে পারি। ধরো মার্কেপটেনের গন্ধ তো হচ্ছে বিষাক্ত, এই বিষাক্ত গন্ধ অনুসারে আমরা বুঝতে পারবো যে এখানে মেবি গ্যাসটা আমার লিক হয়েছে। তো গ্যাসটা লিক হলে কি, তখন হচ্ছে আমি এটা অনুযায়ী ধরো স্টেপ নিতে পারবো। এখানে কোনো কিছু ধরো দিয়ে আসলে অন করবো না, তাই না? তাহলে জি এইটা মনে ভাইয়া। রাখবে। এখানে তীব্র গন্ধযুগে মার্কেপটেন ইউজ করা হয়। মার্কেপটেনটার নাম কি, দেখো, থায়োমিথানল এবং থায়োইথানল। ঠিক আছে, এই দুইটা জিনিস হুম। আমাদের লাগবে। ক্লিয়ার? জি ওকে, ভাইয়া। তাহলে সত্য মিথ্যার জন্য এটা পড়বা, তাহলেই হবে, আর কিছু না। এরপরে চলে আসে এলএনজি। এলএনজি কি, এটা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। তাহলে এটি কি হবে, তরলীভূত প্রাকৃতিক গ্যাস, তাই তো? জি ভাইয়া। তরলীভূত প্রাকৃতিক গ্যাস। এটার জন্য দেখো শর্তটা কি, এটার শর্তটা হচ্ছে 160 - 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 atm, এবং 1 atm চাপে তাকে কি তরল করতে পারে। এলপিজিটা কত ছিল দেখো, 6। তাহলে এভাবে রিলেট করে পড়লে তাহলে আর বলবো না, ঠিক আছে? রিলেট করে পড়বা, তাহলে বলবো না। এটা করলাম।
এখন এলপিজি এলএনজি এগুলো হচ্ছে তোমার ধরো এগুলো কি ক্লিন ফুয়েল মানে হচ্ছে ধরো পরিবেশ বান্ধব, মানে পরিবেশে খুব বেশি হচ্ছে তোমার ময়লা টয়লা এগুলো দূষণ দূষণ তৈরি করে না, এটা আর কি। আর তোমার এলএনজি এবং সিএনজির ক্যালোরিফিক মান 38,000 কিলোজুল পার মিটার কিউব, ঠিক আছে। আর এলপিজি যেটা আমরা রান্না বান্নার কাজে ইউজ করি এটা কত, 94,000। তাহলে দেখো রান্না বান্নার কাজে যেটা ইউজ করতেছি এটি ক্যালোরিফিক মান কি অনেক বেশি। রান্না বান্নায় কোনটা ইউজ করি, এলপিজি, আর যানবাহনের জন্য সিএনজি, সিএনজি। ঠিক আছে, এটা আমরা আচ্ছা। মনে রাখবো। শেষ। তারপর হচ্ছে গ্যাস তরলীকরণের কিছু শর্ত আছে। শর্তের মধ্যে হচ্ছে তুমি পাবে একটা হচ্ছে ক্রান্তি তাপমাত্রা বা হচ্ছে সন্ধি তাপমাত্রা, আর একটা হচ্ছে তোমার সন্ধি চাপ। তো তাপমাত্রাটা কি, প্রত্যেকটি গ্যাসের ধরো কিছু একটা ধরো ফিক্সড একটা তাপমাত্রা থাকে, যেই তাপমাত্রার উপরে গ্যাসটি থাকলে তার উপর তুমি যত চাপে প্রয়োগ করো না কেন সে হচ্ছে তরলে রূপান্তর হবে না। ধরো গ্যাসকে তুমি তরল বানানোর আসলে বেসিক শর্তটা কি, তোমাকে যদি আমি তরল বানাইতে বলি তুমি কি করবা, ধরো এখানে কিছু গ্যাস আছে, তুমি এখানে উপর থেকে চাপ দিবা, তাই তো উপর থেকে চাপ দিবা, তার মানে তুমি বুঝতেছো কি যে চাপ প্রয়োগ করলে গ্যাসটা তরলে পরিণত হয়। কিন্তু ক্রান্তি তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রা এমন একটা জিনিস যে এই তাপমাত্রার উপরে যদি তুমি যদি নিয়ে যাও, তাহলে তুমি যতই চাপ দিও না কেন, চাপ দিতে দিতে ধরো হচ্ছে তুমি যদি মারা যাও, তারপর হচ্ছে কি গ্যাসটা তরলে পরিণত হবে না। তাহলে এই তাপমাত্রাটাকে আমরা কি বলবো, সন্ধি তাপমাত্রা। এখন তুমি কি তোমাদের কি করতে হবে, ডিরেক্টলি মুখস্থ। যেমন কার্বন ডাই অক্সাইডের সন্ধি তাপমাত্রা কত, 31.1 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। জি ভাইয়া। অ্যামোনিয়ার জন্য যদি আসো তাহলে কত, 132.4 ডিগ্রি। হাইড্রোজেনের জন্য কত, হিলিয়ামের জন্য কত। তাহলে চারটা হইলো না। এই যে তুমি জি এই ভাইয়া। ক্ষেত্রেও মনে রাখতে পারো, এই চার থেকে হিলিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, যে করে মনে রাখতে পারো আর কি মোটামুটি। সন্ধি তাপমাত্রা বুঝছো তো, এখন সন্ধি তাপমাত্রা জিনিসটা কি, যে এই জি ভাইয়া। তাপমাত্রার উপরে থাকা অবস্থায় যত চাপই প্রয়োগ করি না কেন সে হচ্ছে কি, সে পরিণত হবে না, তরলে পরিণত হবে না। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। আর সন্ধি চাপটা কি, যে গ্যাসকে তুমি ধরো হচ্ছে কথার কথা এইখানে বোঝায় যে এই গ্যাসকে তুমি ধরো যে 50 ATM চাপ দিলে সে তরলে পরিণত হয়, তাহলে যে 50-এ চাপ দিলে তরলে পরিণত হয় তাকে যদি তুমি 150 দাও সে তরলে পরিণত হবে কি হবে না, অবশ্যই হবে। জি ভাইয়া। হবে না? তাহলে জি। 50-এ দিলে সে তরলে পরিণত হচ্ছে, তাহলে 150 দিলে অবশ্যই হবে। কিন্তু আমার তাহলে চাপের ক্ষেত্রে দরকার কি হবে, সর্বনিম্ন যতটুকু চাপ দিলে সে তরলে পরিণত হচ্ছে তাকে আমরা কি বলবো, সন্ধি। তাকে আমরা কি বলবো, সন্ধি। সন্ধি চাপ, ঠিক আছে। সর্বনিম্ন, এটা কিন্তু সর্বোচ্চ না। তাপমাত্রাটা কি ছিল, সর্বোচ্চ, আর গ্যাসের চাপেরটা কি হলো, সর্বনিম্ন। তো এটা মনে রাখবে যে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কত, জাস্ট হচ্ছে মানগুলো মুখস্থ, ঠিক আছে। জি হাইড্রোজেন, ভাইয়া। হিলিয়াম, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, এইগুলো একটু মনে রাখলেই হবে। বুঝছো নি? জি ভাইয়া। ওকে, এটা বুঝলেই হবে আমাদের, আর সমস্যা নাই। তারপর হচ্ছে উৎকম তাপমাত্রা নামে একটা জিনিস আছে, এটা একটু জেনে রাখো। এই যে গ্যাসের উৎকম তাপমাত্রা হলো এমন তাপমাত্রা যা অপেক্ষা নিম্ন তাপমাত্রায় গ্যাসটি হচ্ছে তোমার রুদ্ধতাপীয় সম্প্রসারণ করলে তা শীতল হয়ে থাকে। তাহলে এই লাইনটা মনে রাখো, এই লাইনটা মনে রাখলে হবে। তারপর হচ্ছে তোমার মুখস্থ নর্মালি যে হচ্ছে কোন গ্যাসের উৎকম তাপমাত্রা কত। তাহলে এইখান থেকে তোমাকে যদি আমি পড়তে বলি কয়টা জিনিস পড়া তোমার লাগবে, কোন গ্যাসের সন্ধি তাপমাত্রা কত, কোন গ্যাসের হচ্ছে সন্ধি চাপ কত, এবং কোন গ্যাসের উৎকম তাপমাত্রা কত। এই যে এই কয়েকটা লাইন পড়লেই তোমার এখান থেকে এনাফ, আর কিছু লাগতেছে না, বুঝছো? জি তাহলে ভাইয়া। তাহলে এই ইনফরমেশন গুলো হচ্ছে তুমি কষ্ট করে মুখস্থ করে ফেলো, পিডিএফ দেখে পারবা তাহলে সহজ লাগবে, নয়তো হচ্ছে দেখবা কঠিন লাগতেছে। ওকে। তারপর হচ্ছে বজ্রপাতের সময় বায়ুমণ্ডলের বিক্রিয়া এবং মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন, এই ক্ষেত্রে যে জিনিসগুলো বলে দিব এটা বললেই হবে। ওকে। দেখো বজ্রপাতের সময় হচ্ছে তোমার এই যে এই তাপমাত্রাটা, বজ্রপাতের সময় যে বিদ্যুৎ ক্ষরণ হয়, যে হচ্ছে আকাশ চমকায়, বিদ্যুৎ অনুগুলো 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হচ্ছে তাপমাত্রা যে সৃষ্টি হয়। এই 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে কি তৈরি করে, নাইট্রিক অক্সাইড গঠিত হয়। তাহলে এই জিনিসটা মনে রাখবা যে তাপমাত্রা কত, কি কি বিক্রিয়া করে, কি জি। কি তৈরি করে, ঠিক আছে। জি ভাইয়া। 3000, এই যে তুমি এই লাইনটা এখানে দেখতে পারো, এই যে এখানে বাবা, নাইট্রোজেন অক্সিজেন বিদ্যুৎ ক্ষরণ, নাইট্রিক অক্সাইড তৈরি করতেছে, ঠিক আছে। হুম। এটা আর কি, ঠিক আছে, এটা আর কি। এই নাইট্রিক অক্সাইড হচ্ছে তোমার কি বায়ু দূষক গ্যাস, এটা কি অত্যন্ত হচ্ছে তোমার ধরো বায়ু দূষক গ্যাস, ঠিক আছে। এই নাইট্রিক জি অক্সাইডটা ভাইয়া। তৈরি করে হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড, এটি হচ্ছে এসিড বৃষ্টির জন্য বায়ু দূষক। তাহলে নাইট্রিক অক্সাইড তৈরি হলো কখন, যখন বজ্রপাত হচ্ছে, হুম। নাইট্রোজেন আর অক্সিজেন মিলে। এই নাইট্রিক অক্সাইডটা আবার হচ্ছে তোমার মিলে পরবর্তীতে অক্সিজেনের সাথে নিয়ে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করলো, যেটা হচ্ছে এসিড বৃষ্টি সৃষ্টি করতে পারে। ক্লিয়ার? এই জি এই ভাইয়া। যে যতটুকু দেখাই দিলাম এটাই মনে রাখবা, আর কিছু মনে রাখার দরকার নাই। তারপর হচ্ছে দেখো তোমার দুইটা পদ্ধতি, এটা তোমাদেরকে পড়াইছিলাম মেবি আমি কোন চ্যাপ্টারের জন্য পড়াইছি মনে করো তো, দেখো তো, ইয়াতে অর্থনৈতিক রসায়নে পড়াইছি হেবার পদ্ধতি। যে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিক্সচার করে অ্যামোনিয়া যে তৈরি, এটাকে বলা হয় হেবার বস প্রণালী। এক্ষেত্রে কি মনে রাখতে হয়, এই বিক্রিয়া তোমার সম্পূর্ণ, এটা এই চ্যাপ্টার পড়ানো, অন্য চ্যাপ্টারে বাবা এই লাইনটা সম্পূর্ণ মনে রাখতে হয় যে এখানে প্রভাব হিসেবে কি ইউজ করতেছো, কি উৎপাদক কি বিক্রিয়ক, ঠিক আছে, এটা। জি ভাইয়া। আর অসওয়াল্ড পদ্ধতিটা কি,
অচল পদ্ধতিটা হচ্ছে যে পরবর্তীতে তোমার হচ্ছে এই অ্যামোনিয়া থেকে যে পরবর্তী যে রিয়েকশন এটা আর কি একটু মনে রাখলে হবে, তবে হেবার পদ্ধতিটা তোমার বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, হেবার জস প্রণালী। এখানে দেখো প্রভাবক হিসেবে কি ইউজ করতেছি আমি, চাপ কত ইউজ করতেছি, তাপমাত্রা কত ইউজ করতেছি, বুঝছো? তাহলে এই জি রিজিয়নটা হচ্ছে আমার কি ইম্পর্টেন্ট, বুঝছো? জি ভাইয়া। পিডিএফ দেখে পড়ো নাকি হচ্ছে একা একা পড়া শুরু করে দাও? না, পিডিএফ দেখেই পড়ছি। পিডিএফ দেখে পড়লে কি পড়া সহজ হয় না কঠিন হয়? জি ভাইয়া, সোজাই ছিল। সোজা ছিল, এখন তো কঠিন লাগলে বলবো সোজাই ছিল। আমি আজকে ফার্স্ট পড়ছি পিডিএফ দেখে, এই জন্য। পরে ইফেক্টিভ হয়েছে নাকি ইফেক্টিভ হয় নাই? হইছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, পিডিএফ দেখে পড়ো তাহলে ইফেক্টিভ, কারণ তা না হলে তুমি ধর শেষ মোমেন্টে এসে তো সব পড়তে পারবে না, এক্স্যাক্টলি যেগুলো লাগতেছে এগুলো তো পড়তে হবে না তোমাদের। হুম। যারা পরবর্তী রেকর্ড রেকর্ড দেখবে আর কি, ওদের জন্য বললাম এটা আর কি। বায়োলজিক্যাল ফিক্সেশন হচ্ছে, বায়োলজিক্যাল ফিক্সেশনের ক্ষেত্রে মনে রাখবে যে নাইট্রোজেন তোমার ফিক্সেশন কি করে রাখে, মানে কন্টেন্ট করে রাখে হচ্ছে শিকড় অবস্থায় কি, এটা মনে রাখলেই হবে যে নাইট্রোজেন শোষণ করে। তাহলে এক্ষেত্রে নামটা সবুজ অ্যালগি, মটর, সিম, সোলা, ঠিক আছে? এই জি জিনিসগুলো হচ্ছে আমাদের মনে রাখলেই হবে, এটা আর কিছু না। সে হচ্ছে কি করে রাখে, যে হচ্ছে নাইট্রোজেনটা কন্টে ধরে রাখে, এটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশনের ব্যাপারটা আমরা বলতেছি। ঠিক আছে, এটাই আর জি। কিছু না। তারপর হচ্ছে দূষক। দূষকের মধ্যে হচ্ছে তুমি শুধু এক্সাম্পল পারবা, প্রাইমারি দূষক, সেকেন্ডারি দূষক, নিচের কোনটি প্রাইমারি দূষক, নিচের কোনটি সেকেন্ডারি দূষক। এখন তুমি যদি ধরো প্রাইমারি দূষক গুলোর নাম জানো, তাহলে সেকেন্ডারি দূষক পড়ার দরকার আছে? না ভাইয়া। একটা দিকলে আমরা পড়বো। ঠিক আছে, প্রাইমারি দূষক হুম। কেন বলতেছি, কারণ এই দূষকগুলো উৎস থেকে নির্গত হয়ে অপরিবর্তিত যেরকম তৈরি হয়েছিল সেরকম অবস্থায় গিয়ে সরাসরি গিয়ে পরিবেশে গিয়ে হচ্ছে বাতাসের সাথে মিশে যাচ্ছে, তাই তাকে আমরা কি বলতেছি, প্রাইমারি। আর সেকেন্ডারি যেটা কি, এইগুলো হচ্ছে তোমার ধরো বিভিন্ন ধরনের প্রাইমারি দূষকের সাথে যুক্ত হয়ে মানে হচ্ছে সেকেন্ডারিলি সে তৈরি হবে, গৌণভাবে তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি লাগবে, এক্সাম্পল লাগবে। এখন আমরা একটা বললে বাকিটা পড়ার কোনো দরকার নেই, যে কোনো একটা শিখবো, এটা বাদে যা আছে পৃথিবীতে সবাই সেকেন্ডারি দূষক। ঠিক আছে, জি ওকে। তারপর দেখো দূষণের সিঙ্ক। ওকে, দূষণের সিঙ্কটা কি এটা দেখো, একটু দেখে নাও দূষণের সিঙ্ক। দেখো দূষণের সিঙ্ক বলতে হচ্ছে কাইন্ড অফ আমরা বুঝতে পারি কোনো কিছু ডুবে যাওয়া, ব্যাপারটা এরকম। তো দূষণের সিঙ্ক বলতে কি বলবো, যে এমন একটা মাধ্যম যেটা হচ্ছে দূষণকে কি করবে, শোষণ করে ফেলবে, পরিমাণে হ্রাস করতে পারবে, তাকে আমরা সিঙ্ক বলবো। ঠিক আছে, যেরকম হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সিঙ্ক, বাতাসে থাকা কার্বন ডাইঅক্সাইড সিঙ্ক, এটা তোমার পরীক্ষায় কোশ্চেন আসবে ডিরেক্ট। সিঙ্ক কথার মানে হচ্ছে ধরো তোমার একটা দূষণ যে হচ্ছে আরেকজনে খেয়ে ফেলবে, তোমার হচ্ছে রুমে একটা ময়লা আছে, ময়লাটা ধরো তোমার একটা ডাস্টবিনে খেয়ে ফেললো, ডাস্টবিনটা ধরো সিঙ্ক কথার কথা। তো বাতাসে যেহেতু কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইড এসে ধরো আমরা দূষণ যদি চিন্তা করি, এর জন্য সিঙ্ক কি কি আছে, সমুদ্রের প্রাণী এবং সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদ গিয়ে কার্বন ডাইঅক্সাইড খেয়ে ফেলবে, সালোকসংশ্লেষণ করবে, সমুদ্রের পানি তাকে খেয়ে ফেলবে। ঠিক আছে, বায়ুতে থাকা দূষক হলো এই যে সালফিউরিক অ্যাসিড, এর বাষ্পের সিঙ্ক হলো কি চুনাপাথরের উৎস। খুবই খুবই ইম্পর্টেন্ট, এই যে দুইটা কথা বললাম এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডের জন্য কোনটি এবং কার্বন ডাইঅক্সাইডের জন্য কোনটি, মনে থাকবে না? জি ভাইয়া। ওকে, যদি মন থাকে তাহলে তো ভালোই। ওকে, তারপর দেখো তাদের কিছু নিরাপদ মাত্রা, যে কার্বন মনোক্সাইড গ্যাসের নিরাপদ মাত্রা 0.15 ppm, মানে কি পার্টস পার মিলিয়ন। মিলিয়ন। কার্বন ডাইঅক্সাইডের জন্য কত, 350 ppm, পার্টস পার মিলিয়ন। সালফার ডাইঅক্সাইডের জন্য কত, 0.05। 0.05। এটা কি থ্রেশহোল্ড লিমিটিং আর কি। ঠিক আছে, নিরাপদ মাত্রা আর কি, যে কতটুকু থাকলে হচ্ছে তোমার জন্য ভালো, মানে নিরাপদ আর কি, ভালো বলতে নিরাপদ এটাই। ঠিক আছে, এটা জি। আমাদের জানলেই হবে এখান থেকে। তারপর দেখো দূষক হিসেবে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড গ্যাসের ক্ষেত্রে কার্বন মনোক্সাইড হচ্ছে নীরব ঘাতক গ্যাস বলা হয়, সাইলেন্ট কিলার, এটা মনে রাখতে পারো। আরেকটা আছে বলো তো, তুষের আগুন বলা হয় কোনটিকে? ভুলে গেছি। হ্যাপাটাইটিসের, মনে হ্যাপাটাইটিসের নেই। ছিল, ABCDEF, কলেজে পড়ছি। কোনটা ছিল বলো, হ্যাপাটাইটিস কোনটা ছিল নীরব ঘাতক? এই, ভুলে হুম, গেছি ভাইয়া। ভুলে গেছো? হ্যাঁ। সি। আচ্ছা। ওকে, বলা যাবে না। Okay. তারপর দেখো যে টিএলবি, টিএলবি মানে হচ্ছে দূষকের মাত্রাটা তারা এখানে দিছে, তো আমরা এখান থেকে পড়তে পারি, বা হচ্ছে তোমার উপর থেকে আমি তো দাগাই দিলাম, উপর থেকে তুমি পড়তে পারো। ঠিক আছে, কতটুকু থাকা উচিত কতটুকু থাকা উচিত না। ওকে, তাহলে এখান থেকে তোমার এটা মনে রাখলে হবে। তারপর হচ্ছে দূষক, সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড গ্যাস, সালফার ডাইঅক্সাইড সালফার ট্রাইঅক্সাইড গ্যাস, এগুলি কি করতে পারে, শ্বাসকষ্ট।
ঠিক আছে, অ্যাজমা বা হচ্ছে এরকম শ্বাসকষ্ট সৃষ্টি করতে পারে, এটা আমরা একটু জানলেই হবে। আর হচ্ছে তোমার ধরো কোন কোন এগুলোর কারণে কি নাকে জ্বালা, মানে হচ্ছে শ্বাসনালী রিলেটেড, মানে শ্বসন রিলেটেড যে তোমার ধরো ডিস্টারবেন্স গুলো থাকবে, এটা জাস্ট মনে রাখবে এই ক্ষেত্রে। সেম জাস্ট দূষক গুলো, কোন দূষক গুলো কি কি কাজ করে, কার্বন ডাইঅক্সাইড কি করতেছে, কার্বন মনোক্সাইড কি করতেছে, সালফার ডাইঅক্সাইড কি করে, সালফার ট্রাইঅক্সাইড কি করে, নাইট্রিক অক্সাইড কি করে, নাইট্রোজেন ডাইঅক্সাইড কি করে। ঠিক আছে, জি ভাইয়া। এটা মনে হবে। তারপর হচ্ছে তোমার ধরো যে এটা দেখো, এই যে হাইড্রোকার্বন বাষ্প এবং হচ্ছে এই যে এই তিনটা মিলে হচ্ছে ধরো এখান থেকে তোমার যে উপাদানটা, ধরো এটা, যে এটা মনে রাখো, এটা কিন্তু হচ্ছে তোমার পরীক্ষায় চলে আসছিল পিএনএস। ঠিক আছে, যে এটা পিএনএস, পারক্সি অ্যাসাইল নাইট্রেট, পারক্সি অ্যাসাইল নাইট্রেট, পিএনএস এর পুনরূপ কি, পারক্সি অ্যাসাইল নাইট্রেট। পারক্সি অ্যাসাইল নাইট্রেট হচ্ছে তোমার ধরো এই যে এটা, এই যে এই চটটা মনে রাখবে, যে তারা এই ব্যক্তিগুলো হচ্ছে একত্রে মিলে বিক্রিয়ার মাধ্যমে এটা তৈরি করতেছে। তাহলে এটা কিন্তু তোমার কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এটা কোশ্চেন একবার দুইবার যেহেতু চলে আসছে, তোমাদের সময় আসতে পারে, পারবা না? জি ভাইয়া। ওকে, আর কিছু এখান থেকে জানার দরকার নেই। ফটোকেমিক্যাল স্মোক, এই যে এরা এই ফটোকেমিক্যাল স্মোক সৃষ্টি করতে পারে, পিএস, পিএনএস। ওকে, লাগবে না আর কিছু। তো হচ্ছে গ্রিন হাউস গ্যাসের ক্ষেত্রে আসো। গ্রিন হাউস গ্যাস এটা তো হচ্ছে ধরো ছোটবেলা থেকে পড়ে আসছে, তো এই ক্ষেত্রে শুধু মনে রাখবো যে তাপমাত্রাটা কতর মধ্যে হয়ে থাকে। ঠিক আছে, মুখস্থ, 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস। অবশ্যই সেন্টিগ্রেডের দিকে খেয়াল রাখবা, কারণ এই ক্ষেত্রে তুমি ভুল যেটা করবা, ভুল হচ্ছে গিয়া ধরো সেন্টিগ্রেড আর ফারেনহাইট দুইটা হচ্ছে ধরো দুইটাই থাকবে, তখন হচ্ছে ফারেনহাইট নাকি সেন্টিগ্রেড এটার খেয়াল থাকবে না। ঠিক আছে, তাই এটা আমরা ক্ষেত্রে খেয়াল রাখবো। ওকে, তো হচ্ছে বায়ুমণ্ডলে দেখো পরের কি, বায়ুমণ্ডলে সীমিত কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্পের প্রভাব এই যে উপযোগী যে প্রমাণ করে, এই ক্ষেত্রে আয়রোসি শোষণের শর্তটা কি, এই ক্ষেত্রে শর্তটা মনে রাখবো, যে যেসব গ্যাসের মধ্যে 3টি বা 4টি পরমাণু যুক্ত থাকতেছে। ওকে, 3টি বা 4টি পরমাণু যুক্ত জি ভাইয়া। থাকতেছে, যেরকম এক্সাম্পলটা দেখো, এক্সাম্পল এইটা, তাদের আয়রোসি শোষণ ক্ষমতা থাকে। তাহলে তোমার পরীক্ষায় কোশ্চেন আসবে কি, যে আয়রোসি শোষণ করতে পারে কোনটি নিচের, তাহলে আয়রোসি নিচের কোনটি শোষণ করতে পারে, এই লাইনটি তুলে দিতে পারে। এই লাইনটি হচ্ছে, তাহলে আমরা জানবো যে এরা কি করতে পারে, আয়রোসি শোষণ ক্ষমতা। হ্যালো, করতে পারে, মানে ওকে, থাকে। এইটা বা হচ্ছে তোমার ধরো কি বলে, কাইন্ড অফ যারা হচ্ছে শোষণ করে রাখতে পারে, দ্যাটস ইট, একটু জানলেই হবে, তোমাদের আর কোনো কিছু নাই। তারপর হচ্ছে গ্রিন হাউস গ্যাসের হচ্ছে প্রভাব নেই কাদের, দেখো এদের হচ্ছে কোনো গ্রিন হাউস গ্যাসের প্রভাব নেই। আর গ্রিন হাউস গ্যাসের মধ্যে হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস বলা হয় কোনটিকে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে বলা হয় প্রধান গ্রিন হাউস গ্যাস। এটা আমরা পরে পড়বো, এই যে এই ক্ষেত্রে আসো, এই চারটা সুন্দরভাবে পড়ে ফেললেই হবে তোমার, যে গ্রিন হাউস গ্যাসের ক্ষেত্রে দেখো এই চারটা পড়ো তাহলে। গ্রিন হাউস গ্যাস, প্রথম কথা কোশ্চেন হচ্ছে নিচের কোনটি তোমার গ্রিন হাউস গ্যাস, তাহলে নিচের গ্রিন হাউস গ্যাস গুলো দেখো তো, এই যে এইগুলো হচ্ছে তোমার গ্রিন হাউস গ্যাস। এখন সবচেয়ে বেশি প্রভাব রাখতেছে কোনটি, দেখো তো, কার্বন ডাইঅক্সাইড। সবচেয়ে বেশি প্রভাব কোনটা রাখতেছে, কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাইঅক্সাইড। যদি আমরা পার্সেন্টেজের দিক দিয়ে দেখি, তাহলে এই জন্য হচ্ছে প্রধান কোনটাকে আমরা বললাম। কার্বন ডাই অক্সাইড। ওকে, তারপর এই ক্ষেত্রে যদি পার্সেন্টেজ আসে, পার্সেন্টেজ তো পারবা। জি ভাইয়া। ওকে, এটা আমাদের একটু জানলেই হবে পার্সেন্টেজটা এই ক্ষেত্রে। আর ধরে দিকে তোমার তেমন এগুলা লাগবে না, মোটামুটি সিএফসি থেকে লাগবে। সিএফসি পূর্ণরূপ কি বলতো, জানি না, ক্লোরোফ্লোরো কার্বন, এটা পড়ো নাই? মাথায় ছিল না। ওজোন স্তর কোন লেয়ারে থাকে বলো তো? ভাইয়া ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার, হ্যাঁ। স্ট্র্যাটোস্ফিয়ার, দ্বিতীয় লেয়ারে থাকে ওজোন স্তর। কালকে না এটা পড়াইলাম এটা। হচ্ছে- হ্যাঁ, আমিও তো আজকে পড়লাম, আজকে অনেকবার পড়ছি। তাহলে দ্বিতীয়টাই থাকে, দ্বিতীয়টাই। হুম। হুম, এটা খেয়াল রাখবা, ঠিক আছে, এটা ভুল করা যাবে না। ওকে, তারপর যে তুমি এই ক্ষেত্রে সিএফসি এর ক্ষেত্রে মোটামুটি এই যে ওজোন স্তর, এটা মনে রাখলেই হবে। এই যে এই চারটা দেখো, চারটা থেকে সিএফসি হচ্ছে ব্যবহার ক্ষেত্র, কোনটা হচ্ছে কি কি আমরা ব্যবহার করতেছি, এটা একটু মনে রাখলেই হবে। খুব বেশি যে এরকম না মনে রাখতে হবে এমনটা না, একবার পরে রাখবো, যদি মনে থাকে তাহলে ভালো, না থাকলে সমস্যা নেই। সিএফসি দ্বারা হচ্ছে ওজোন স্তর ক্ষয়, যে আমাদের যে ওজোন স্তরটা থাকতেছে, ওজোন স্তরটাকে ক্ষয় কি করতেছে, সিএফসি এর পূর্ণরূপটা কি, ক্লোরোফ্লোরোকার্বন, ক্লোরোফ্লোরোকার্বন। তাহলে এই যে দেখো লাইনটা লিখছে, ক্লোরোফ্লোরোকার্বন নামক জৈব যৌগকে আমরা কি নামে রাখতেছি, সিএফসি জি নামে ভাইয়া। রাখতেছি। ঠিক আছে, ওকে, এটা জানলেই একটু এই ক্ষেত্রে জেনে রাখো। তারপর হচ্ছে ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ কি কি আছে, ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ মধ্যে প্রধান হচ্ছে সিএফসি, হচ্ছে কি প্রধান উপাদান। তাহলে বলতে গ্রিন হাউসের প্রধান গ্যাসটা কোনটা ছিল আমাদের,
কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। আর যদি বলে ওজোন স্তর ক্ষয়কারী পদার্থের মধ্যে প্রধান উপাদান কোনটি? সিএফসি। সিএফসি। সিএফসি ছাড়াও তো আরো আমাদের কিছু উপাদান আছে, এটা হচ্ছে আমরা জানবো সিএফসি ছাড়া আর কি উপাদান আছে যারা হচ্ছে ওজোন স্তরকে ক্ষয় করতে পারে। তাহলে যতটুকু দাগায় দিতেছি এই লাইনটা হচ্ছে লাগবে, আর কিন্তু কিছু ওইভাবে দরকার নেই, ঠিক আছে? জি ওকে। ভাইয়া। তারপর হচ্ছে অ্যাসিড বৃষ্টি। এসিড বৃষ্টির ক্ষেত্রে দেখো এই কিছু ক্রাইটেরিয়া ডিরেক্টলি মুখস্থ করলেই হবে। যে এসিড বৃষ্টি কখন বলবা, যখন হচ্ছে যে বৃষ্টিটা পড়তেছে যার পিএইচ হচ্ছে 5.6 এর কম, 5.6 এর কম তাকে বলবো তুমি কি এসিড বৃষ্টি, ঠিক আছে? ধরো হচ্ছে যে বৃষ্টিটা আমাদের পরে তার পিএইচ আমরা মাপলো, যদি দেখি হচ্ছে 5.6 এর কম আছে তখন তাকে আমরা কি নামে রাখবো, তখন আমরা রাখবো হচ্ছে তাকে এসিড বৃষ্টি। এবং এসিড বৃষ্টির জন্য হচ্ছে তিনটি হচ্ছে তোমার এসিড আছে। ওকে, সালফিউরাস, সালফিউরিক, তারপর হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এই তিনটা অ্যাসিডের নাম বলবা, কিন্তু এক্ষেত্রে কিন্তু হাইড্রোক্লোরিক কিন্তু নাই, খেয়াল রাখবা, ঠিক আছে? এই তিনটি হচ্ছে কি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এটাই ক্ষেত্রে যা আগে দিতেছি এটা মনে রাখলে হবে। তারপর হচ্ছে আসলে আরেকটা হচ্ছে তোমার কি এফ ডিজি প্লান্ট। ওকে, এফডিজি প্ল্যানটা থেকে হচ্ছে ধরো জাস্ট তাদের এই লাইনটা যদি আমরা মনে রাখি তাহলেই হবে, অতিরিক্ত তোমার এই ক্ষেত্রে কোনো কিছু জানার দরকার নেই। এফডিজি প্ল্যান্টের ক্ষেত্রে কি করি জিনিসটা দেখো, যে শিল্প কারখানায় যে চিমনি দিয়ে হচ্ছে নির্গত যে সালফার ডাইঅক্সাইড মিশ্রিত যে ফ্লো গ্যাসটা বের হয়, ঠিক আছে? যে গ্যাসটা বের হয় এটি হচ্ছে তোমার চালনা করা হলে সালফার ডাইঅক্সাইড শোষিত হয়ে যায়, একে হচ্ছে ফ্লো গ্যাস। তারপর হচ্ছে তোমার ডিসালফারাইজেশন বলা হয়, ঠিক আছে? ডিসালফারাইজেশন মানে কোনো কিছু থেকে হচ্ছে আমরা ধরো সালফারটাকে কি করলাম, কেটে বাদ দিয়ে দিলাম, সালফার ডাইঅক্সাইডকে কি করে দিলাম আমরা, বাদ দিয়ে দিলাম। বুঝছো? তাহলে জি ভাইয়া। ডিসালফারাইজেশন কথাটা মানে কি, যে কোনো কিছু থেকে হচ্ছে ধরো সালফার ডাইঅক্সাইড গ্যাসটাকে আমরা কি করলাম, বাদ দিয়ে দিতেছি। এটা মনে থাকবে না? জি ভাইয়া। ওকে, এটা মনে রাখলে হবে তাহলে, আর কোনো কিছু না। এক সেকেন্ড একটু। আমি কিছু কইছি নাকি? হ্যালো। আচ্ছা দেখো এফজিডি, এফডি, হ্যালো। জি ভাইয়া বলেন। আচ্ছা দেখো, এফজিডি প্ল্যান্ট নিয়ে আমরা পড়তেছিলাম, এখানে আমরা কি করি, কোন গ্যাসটাকে সরায় দেই, সালফার ডাইঅক্সাইড। মানে সরায় দেই বলতে সহজ কথা মনে রাখবো, এই ক্ষেত্রে যে সালফার ডাইঅক্সাইড যে দূষণটা তৈরি হয় আমরা কি করি, শোষণ করে ফেলি, তাই তো? জি একে হচ্ছে ভাইয়া। আমরা শোষণ করে ফেলবো, তো এটা মনে রাখবা। ওকে। তারপর এই ক্ষেত্রে ধরো কি তৈরি করতে পারি আমরা, জিপসাম অথবা সালফেটিক অ্যাসিড তৈরি করতে পারি, যে উৎপন্ন জিপসামটা হচ্ছে ড্রাইভাল তৈরিতে ব্যবহার করে, এটা একটু মোটামুটি জেনে রাখতে হয়, আর উপরটা আমরা মনে রাখবো, ঠিক আছে? ওকে। তারপর দেখো যে অটোমোবাইল যে ইঞ্জিন, অটোমোবাইল ইঞ্জিনের ক্ষেত্রে যে তোমার ধরো যে বায়ুদূষক গ্যাসকে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড দিয়ে বিজারিত করে, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড দিয়ে বিজারিত করে আমরা কি করবো, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, পানি, অক্সিজেন এগুলোতে তৈরি করে বের করে দিতে পারবো। শুধু হচ্ছে দাগানো লাইনটা মনে রাখবা যে অটোমোবাইল যে ইঞ্জিন গুলো আছে সেগুলোর ক্ষেত্রে যে বায়ুদূষকটা থাকে কোন ধরনের বায়ুদূষক, তাহলে এটাও তো কোশ্চেন আসতে পারে যে অটোমোবাইল ইঞ্জিনের বায়ুদূষক কোনটি, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। পারবা না? জি ভাইয়া। ওকে। ভাইয়া, ওকে এখন হ্যাঁ বলো। মানে আমার এখান থেকে কি কোনো শব্দ যাচ্ছে এক্সট্রা? না। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে দেখো, তারপর দেখো আরহেনিয়াসের হচ্ছে এসিড ক্ষারক তত্ত্ব। এসিড ক্ষার নিয়ে, যেহেতু কোনো কিছুকে আমরা এসিড কখন বলবো কখন ক্ষার বলবো, এটা হচ্ছে খুবই ধরো সুন্দর সহজ একটা টপিক। দেখো এসিডের সংখ্যা, তিনজন বিজ্ঞানীর ক্ষেত্রে আমরা পাবো, তিনজন বিজ্ঞানী হচ্ছে তিন ভাবে বলছে এসিডের সংখ্যা, তিন ভাবে হচ্ছে ক্ষারের সংখ্যা। তো প্রথমটা আসলে হচ্ছে আরহেনিয়াস। আরহেনিয়াস কি বলেন, যে এসিড বা অম্ল হচ্ছে হাইড্রোজেন যুক্ত যৌগ, যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করবে, যারা জলীয় দ্রবণে হচ্ছে হাইড্রোজেন আয়ন দান করতে পারবে তাকে আমরা কি বলবো, এসিড বলবো। এটা কে বলেন, বিজ্ঞানী আরহেনিয়াস, এই কথাটা মনে রাখবা। জলীয় দ্রবণে যদি হাইড্রোজেন আয়ন দান করতে পারে তাহলে তাকে আমরা কি বলবো, এসিড। এসিড। এক্সাম্পল হিসেবে দেখো, এক্সাম্পল হিসেবে যে এখানে আছে জৈব অ্যাসিড, তারপর অজৈব অ্যাসিড, সবগুলো হচ্ছে তোমার অ্যাসিড। তাহলে ক্ষারের সংখ্যাটা কি, ক্ষারের সংখ্যাটা হচ্ছে জলীয় দ্রবণে যে হাইড্রোক্সিল আয়ন দান করতে পারবে। এটা কে বলেন, বিজ্ঞানী আরহেনিয়াস। তাহলে আরহেনিয়াস এর ক্ষেত্রে মনে রাখবা হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন। যদি আমি আমি যদি হাইড্রোক্সিল আয়ন দান করতে পারি, যেরকম হচ্ছে তোমার ধরো সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে মিশ্রিত হয়ে হাইড্রোক্সিল আয়ন ছেড়ে দিল, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডটা কি, সোডিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে আমাদের কি ক্ষার, কেন সে হচ্ছে হ্যাঁ। হাইড্রোক্সিল আয়ন দান করতে পারতেছে। আর তুমি সালফিউরিক অ্যাসিডে দেখো জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করতেছে, তাই সে কি অ্যাসিড। তাহলে এই কথাটা কে বলেন, কথাটা বলেন হচ্ছে বিজ্ঞানী আরহেনিয়াস। বুঝছো এইটা? জি ভাইয়া। এখন এখন আরহেনিয়াস এর ক্ষেত্রে কিন্তু তার একটা সীমাবদ্ধতা, তুমি একটু চিন্তা ভাবনা করে বলো তো। তার সীমাবদ্ধতা দেখো, সে সব জায়গায় কি বলছে, জলীয় দ্রবণ, মানে কাউকে এসিড বা ক্ষার প্রমাণ করতে হলে তাকে কি করতে হবে, পানিতে চোবাতে হবে, সহজ কথা। তো হচ্ছে ধরো আমাদের তো এটাতে তার একটা লিমিটেশন না, কারণ সবসময় আমি তো পানিতে চোবানোর কি দরকার আছে, আমি নর্মালি হচ্ছে ধরো আমি আরো স্মার্টলি চিন্তা ভাবনা করবো, স্মার্টলি বের করে ফেলবো। তো এটা হচ্ছে তার একটা সীমাবদ্ধতা।
এটা আমরা ধরে একটু জেনে রাখলাম। ওকে, এটা প্রথম। সেকেন্ড চলে আসো, সেকেন্ড মতবাদ হচ্ছে ব্রনস্টেড লাউরি মতবাদ। ঠিক আছে, ব্রনস্টেড লাউরি। ব্রনস্টেড লাউরি কি বলেন যে অম্ল, অম্ল মানে তো অ্যাসিড, এটা তো জানো। ব্রনস্টেড লাউরি বলেন অম্ল বা অ্যাসিড হচ্ছে এমন একটা যৌগ যে হচ্ছে অন্য পদার্থকে হচ্ছে প্রোটন দান করতে পারে। ঘুরে ফিরে তুমি আগেরটার মতো মনে রাখতে পারো, হাইড্রোজেন আয়ন ইস প্লাস, ইস প্লাস তো সেটা হচ্ছে তোমার ধরে এটাকে কি মনে রাখতে পারো, এটাও পজিটিভ, তো প্রোটন দিয়েও মনে রাখতে পারো, এটাও পজিটিভ। তো এইভাবে সেম আর কি, ঘুরে ফিরে যে একটা প্রোটন যে দান করতেছে। তো অম্ল হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি হচ্ছে তোমার কি করতে পারবে, একটা অন্য পদার্থকে প্রোটন দান করতে পারে। আর ক্ষারক তাহলে কি হবে, তার উল্টা, যে হচ্ছে একটা প্রোটন গ্রহণ করতে পারে। বুঝছো? এটা আর কি, তাহলে আমরা মনে রাখবো তাহলে হবে। তাহলে দেখো তো এই যে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করলো, সে তার একটা প্রোটন হচ্ছে H2 অণুকে দিয়ে দিল, H3O প্লাস হয়ে গেল, আর সে আলাদা আলাদা হয়ে গেল। বুঝছো? তাহলে এটা মনে থাকবে না? জি ভাইয়া। ওকে। তাহলে আর্হেনিয়াসে গেল হচ্ছে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন। তারপর হচ্ছে ব্রনস্টেড লাউরি, এখানে কি বলেন গিয়ে, তিনি বলেন প্রোটন গ্রহণ প্রোটন ত্যাগ। এখন এই ক্ষেত্রে তোমার একটা জিনিস আবার মনে রাখতে হবে, যে তিনি আবার আরেকটা কথাও বলেন, সেটা হচ্ছে তোমার অণুবন্ধী নিয়ম। অণুবন্ধী নিয়ে আমরা পড়ে ফেলি। আচ্ছা, এর আগে কয়েকটা জিনিস একটু জেনে রাখি, যে উভধর্মী কিছু যৌগের কথা তিনি বলেন। উভধর্মী যৌগ, উপধর্মী যৌগটা হচ্ছে তোমার ধরো একই সাথে, যে তোমার ধরো এসিড দ্রবণে থাকলে ক্ষারের মতো কাজ করবে, ক্ষারীয় দ্রবণে থাকলে সেই এসিডের মতো কাজ করবে, তাদেরকে আমরা কি বলতে পারি, উভধর্মী যৌগ বলতে পারি। ঠিক আছে, উভধর্মী বা হচ্ছে তোমার এম্ফোটেরিক। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে জি তুমি আরো ভাইয়া। এক্সাম্পল মনে রাখতে পারো, যে পানিটা কি, পানি তো উভধর্মী যৌগ বা এম্ফোটেরিক হিসেবে হচ্ছে কাজ করে এই ক্ষেত্রে। হুম। ক্লিয়ার? আর তুমি আরো নিচে হচ্ছে কিছু এক্সাম্পল পাবা, যে এই CO3 মাইনাস, এটা অম্ল হিসেবে কাজ করতেছে, এটা ক্ষার হিসেবে কাজ করতেছে। এই যে সরি, অম্ল হিসেবে কাজ করতেছে, ক্ষার হিসেবে কাজ করতেছে, তাহলে যার মধ্যে হচ্ছে দুইটা ধর্ম আছে, তাকে আমরা কি বলবো, উভধর্ম। বুঝছো? তো এই জি জিনিসটা ভাইয়া। হচ্ছে আমাদের মনে রাখলেই মোটামুটি হবে। এরপরে চলে আসে হচ্ছে তোমার ধরো অনুবন্ধী, অনুবন্ধী ব্যাপারটা, এটা খুবই সিম্পলি বোঝার ট্রাই করো। যে অম্ল বা এসিড এর কাজটা আমরা কি বলছিলাম বলো তো, আমি এখানে লিখে দিই। আচ্ছা, আমি এসিড লিখি। এসিড, এসিডের কাজ কি, প্রোটন ত্যাগ করা নাকি গ্রহণ করা, নাকি হাইড্রোজেন ত্যাগ করা নাকি গ্রহণ করা? প্রোটন দান করা। প্রোটন দান করা মানে ত্যাগ করা। তো একটা হ্যাঁ। এসিড যদি প্রোটন ধরো, একটা এসিড ধরো প্রোটন, তার প্রোটনটাকে ছেড়ে দিল, তখন যেটা থাকবো তাকে আমরা বলবো অনুবন্ধী ক্ষার। বুঝতে পারছি? জি তাহলে জি। এসিড থেকে দেখো, তাহলে জিনিসটা একটু বোঝার ট্রাই করো, এসিড থেকে আমি যদি অনুবন্ধী লাগাই দিই, তাহলে তার উল্টা জিনিস পাচ্ছি, যে এসিড থেকে অনুবন্ধী লাগাই দিলে আমি কি পাচ্ছি, ক্ষার পাচ্ছি। তাহলে এখন বেসিক জিনিস বলতে, আমার আমার হাতে একটা ক্ষার ছিল, ক্ষার কি করলো, ক্ষার হচ্ছে তোমার ধরো একটা হাইড্রোজেন আয়ন সে গ্রহণ করলো, তাহলে সে কি অনুবন্ধী অম্ল হয়ে যাবে না? জি ভাইয়া। এটা বুঝছো কিনা? জি জি। অনুবন্ধী অ্যাসিড। তাহলে এই জিনিসটা যদি বুঝো তাহলেই হবে। এটা কিভাবে মনে রাখবা, এসিড থাকলে অনুবন্ধী ক্ষার, ক্ষার থাকলে অনুবন্ধী এসিড। যেরকম আমরা এখানে এক্সাম্পল দেখি তাহলে বুঝবা। এ দেখো, এই যে এইচসিএল, এইচসিএল তো আমাদের একটা এসিড, সেই কি করলো, তার একটা হাইড্রোজেন আয়ন ছেড়ে কাকে দিয়ে দিল, পানিকে দিয়ে দিল। তো দিলে সে হচ্ছে ধরো তার শুধু কি আছে, তার শুধু সিএল মাইনাস আছে, তখন সিএল মাইনাসটাকে আমরা কি নামে রাখবো, শুধু অনুবন্ধী ক্ষারক নামে রাখবো। ঠিক আছে, ক্ষারক আর কি। কি নামে ডাকবো, অনুবন্ধী। বুঝছো? এটার ক্ষেত্রে সেম, সে যখন তার একটা হাইড্রোজেন আয়ন ছেড়ে দিবে, তখন যেটা থাকবে অনুবন্ধী ক্ষারক। তোমার এখন পরীক্ষায় কোশ্চেন কি আসবে জানো? পরীক্ষায় কোশ্চেন আসবে নিচের কোনটি অনুবন্ধী ক্ষারক, অথবা কোশ্চেন আসতে পারে HCl দিয়া। ভাইয়া। তো তোমার ভাইয়া, অপশনে এস। হ্যাঁ বলো। আপনি কি এতক্ষণ কথা বলতেছিলেন, আমি মানে আটকাই গেছিলাম। হম, আচ্ছা সমস্যা নেই, যেটা বলতেছিলাম আর কি, যে তোমার এক্সাম্পল দিয়ে দিয়েছিলাম আর কি, যে HCl থেকে সে যখন তার হাইড্রোজেনটা ছেড়ে দিবে, যদি তার হাইড্রোজেনটা ছেড়ে দেয়, তাহলে কি তার কিছু, তার শুধু সিএল মাইনাস, সিএল মাইনাসটাকে আমরা কি বলবো, অনুবন্ধী ক্ষারক। তাই তো? এটাই তো তোমার পরীক্ষায় কোশ্চেন আসবে, কি পরীক্ষায় কোশ্চেন আসবে, HCl দিয়ে বলবে HCl অনুবন্ধী ক্ষারক কোনটি, এটা বের করতে পারবো। আবার যদি NH4 প্লাস দিয়ে বলে, এখন NH4 প্লাস মানে কি, অম্ল, সে একটা হাইড্রোজেন যদি ছেড়ে দেয়, তাহলে কি হবে, NH3, চারটা আছে তিনটা হয়ে যাবে, তাহলে এটাও কি তার অনুবন্ধী ক্ষারক। আর যদি উল্টা ঘটনা ঘটে, যদি উল্টা ঘটনা ঘটে, আমরা ধরো ধরো একটা দেখাই, ধরো, আচ্ছা ধরো এখানেই দেখাই, যে ধরো তোমার হাতে ধরো একটা ক্ষার আছে, ধরো হাতে ধরো একটা ক্ষার, যে হচ্ছে তোমার একটা অ্যাসিড গ্রহণ করলো, একটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করলো, তখন তার নাম কি হয়ে যাবে, অনুবন্ধী অম্ল। বুঝছো? জি ভাইয়া। যেরকম দেখো, এই যে এখানে তোমার NH NH3 সে কি ক্ষারক, NH3 সে কি ক্ষারক।
এখন সে হচ্ছে ধরো একটা H+ গ্রহণ করলো, তো ক্ষারক যদি গ্রহণ করে তাহলে অনুবন্ধী হলে কি তার নামটা চেঞ্জ হয়ে যাবে না, তার নাম হয়ে যাবে অনুবন্ধী অম্ল হয়ে যাবে। বুঝতে পারছি? এই জিনিসটা কি মন থাকবে কি থাকবে না বলো তো? জি ভাইয়া থাকবে। ওকে, এটা যদি মন থাকে তারপর হচ্ছে তুমি যে এই ক্ষেত্রে এটা পাবো। এখন বলো তো অনুবন্ধী অম্লতে বেশি হাইড্রোজেন আছে নাকি একটা কি বলে অম্লতে হাইড্রোজেনের সংখ্যা বেশি নাকি অনুবন্ধী অনুবন্ধী ক্ষারকে হাইড্রোজেনের সংখ্যা বেশি? জানি না। কোনটাই? এসিডে। অ্যাসিডে। ওকে, এইটি হচ্ছে তোমার পরীক্ষা এইভাবে আসে আর কি। তাহলে এটা পারবে যে অনুবন্ধী অম্লের চেয়ে অনুবন্ধী ক্ষারকে একটা হাইড্রোজেন পরমাণু কম থাকে। কারণ কি, সে তো একটা হাইড্রোজেন ছাড়ার পরে ওইদিকে যাচ্ছে, তার আগে তো যাবে না। এটা আমাদের এখান থেকে মনে রাখলেই হবে। ওকে, অম্লক্ষারের তীব্রতার ক্ষেত্রে দেখো, অম্লক্ষারের তীব্রতা, তীব্র অম্ল বা তীব্র অ্যাসিডে যে অনুবন্ধী ক্ষারকটা পাবা, ওই অম্লের তুলনায় তুলনামূলকভাবে সে কি মৃদু বা দুর্বল হবে। ঠিক আছে? জি। তাহলে তীব্র অম্ল বা তীব্র অ্যাসিডের যে হচ্ছে আমরা অ্যাসিড থেকে তো আমরা অনুবন্ধী ক্ষারকই পাবো, তাহলে সেটি কি হবে, তুলনামূলকভাবে মৃদু বা দুর্বল হবে। এবং দুর্বল বা হচ্ছে মৃদু অম্ল বা অ্যাসিডের অনুবন্ধী যে ক্ষারকটা হবে, অনুরূপভাবে ওই অম্লের তুলনায় তীব্র বা সবল হবে। বুঝতে পারছি? উল্টা হবে, ঘটনাটা কি হবে, উল্টা। মানে তোমার হাতে যদি একটা অম্ল থাকে তীব্র, তাহলে অম্ল থেকে তুমি কি পাবা, অনুবন্ধী ক্ষারক পাবা। তাহলে অনুবন্ধী ক্ষারকটা কি হয়ে যাবে, ঘটনা উল্টে যাবে, মানে কি, তার শক্তি কমে যাবে। আবার ধরো তোমার হাতে একটা মৃদু অ্যাসিড আছে, মৃদু অ্যাসিড থেকে যখন হচ্ছে তুমি হাইড্রোজেন ছেড়ে দিবা, সেই কিসে পরিণত হবে, অনুবন্ধী ক্ষারক। তাহলে ওই অনুবন্ধী ক্ষারকটা তখন কি হয়ে যাবে, তীব্র হয়ে যাবে। বুঝছো ব্যাপারটা? জি ভাইয়া। মানে তার ঘটনা উল্টে যাবে। তাহলে অম্ল থেকে আসতেছে অনুবন্ধী ক্ষারক, ক্ষারক থেকে আসবে কি, অনুবন্ধী অম্ল। একটা যদি তীব্র থাকে তাহলে পরেরটা কি হবে, সক্রিয়। মানে তুমি মনে করবে ইনপুট আউটপুট উল্টা। আমার ইনপুট যদি হচ্ছে তীব্র থাকে, আউটপুট কি হবে, দুর্বল। ইনপুট যদি দুর্বল থাকে, আউটপুট কি হবে, সফল। ব্যাপারটা এরকম। ঠিক আছে? ও, তাহলে যদি মনে রাখো তাহলে হয়। তারপর যে এই চারটা আমাদের লাগে যে কে বেশি সবচেয়ে শক্তিশালী, কে বেশি সবচেয়ে শক্তিশালী, যে অম্ল সময়ের মধ্যে তুমি এই শুরুর দিকে সিকোয়েন্সটা মনে রাখবা। শুরুর দিকে সিকোয়েন্সটা যে কে সবচেয়ে বেশি শক্তিশালী, তাহলে সবচেয়ে বেশি শক্তিশালী তো হচ্ছে এই ব্যক্তি, তারপরে এই ব্যক্তি, তারপরে এই এরকম ভাবে। তাহলে শুরুর কয়েকটা সিকোয়েন্স মনে রাখবা যে সবচেয়ে শক্তিশালী অম্ল কোনটি, যদি তোমার পরীক্ষায় কোশ্চেন আসে এভাবে অ্যান্সার করবা। ঠিক আছে? সবচেয়ে দুর্বল কোনটি, ওয়াটার। আর তার উল্টা ঘটনা যদি ঘটে অনুবন্ধী ক্ষারকের ক্ষেত্রে, দেখো অনুবন্ধী ক্ষারকের ক্ষেত্রে এই পর্যন্ত মনে রাখবা। ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে চারটা, ওইটার ক্ষেত্রে চারটা। ঠিক আছে? এখানে জি হচ্ছে ভাইয়া। সবচেয়ে শক্তিশালী। দেখো এটা আমি দেখো একটু আগে কথা বলছি যে উল্টা হবে, যে H2O, একে যদি ধরো এসিড ধরি আমরা, তাহলে সে যদি তার একটা হাইড্রোজেন আয়ন ছেড়ে দেয়, একটা হাইড্রোজেন আয়ন ছেড়ে দিল, লিপ করলো একটা হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়ন যদি একটা লিপ করে তাহলে কি হবে, সে ওএস মাইনাস হয়ে যাবে, তাই তো? এখন ওএস জি। মাইনাস হলে এটা যদি এসিড হয়, পরেরটা কি গণবন্ধী ক্ষারক হবে না? তাহলে এটা জি। যেহেতু হচ্ছে সবচেয়ে তোমার দুর্বল ছিল, তাহলে এটা সবচেয়ে শক্তিশালী হবে না? হয়েছে কথা সঠিক আমাদের? জি ভাইয়া। ওকে, এটাই মনে রাখবা তাহলে। এই যে এখানে ওইটা লিখছে যে দুর্বল, দুর্বলেরটা সবল হবে, সবলেরটা দুর্বল। That's it, আর কিছু লাগবে না তোমার। তারপর হচ্ছে এসিডের জন্য তোমার হচ্ছে ধরো আরেকটা মতবাদ আছে, এটা লুইস তত্ত্ব। লুইস তত্ত্বটা কি? লুইস তত্ত্বটা হচ্ছে তোমার ধরো এসিড তারায় যারা হচ্ছে তোমার ইলেকট্রন জোড় গ্রহণ করে, আর ক্ষারক তারায় যারা হচ্ছে ইলেকট্রন জোড় দান করে। বুঝছো? এটা জানলেই হবে আমাদের। এরপরে হচ্ছে তোমার কোশ্চেন আসবে ডিরেক্টলি, নিচের কোনটি লুইস এসিড, নিচের কোনটি লুইস ক্ষার। তো যাদের মধ্যে হচ্ছে তোমার ধরো অষ্টক পূর্ণ হয়নি, অষ্টক পূর্ণ হয়নি, যেরকম হচ্ছে তুমি যদি BF3 এটা যদি আঁকাও, ধরো তিনটা F থাকলো, তাহলে তিনটা বন্ধন, তিনটার ক্ষেত্রে হচ্ছে তিন দোকানে ছয়টা, তাহলে অষ্টপূর্ণের জন্য কয়টা, আরো দুইটা লাগে। তার মানে সে কি আরো দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। তো এইভাবে হচ্ছে আমরা মনে রাখতে পারি যে যেই ক্ষেত্রে তোমার অষ্টপূরণ হয়নি, তারা নতুন ভাবে ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাদেরকে আমরা কি বলবো, লুইস এসিড বলবো। ঠিক আছে? একটা লুইস এসিড আর লুইস ক্ষারক কোনটা, এটা হচ্ছে তোমার পরীক্ষায় কোশ্চেন আসবে, নিচের কোনটি লুইস এসিড, নিচের কোনটি লুইস ক্ষারক। বুঝছো? মনে থাকবে নাকি? জি ভাইয়া। কোনটা লুইস অ্যাসিড কোনটা লুইস ক্ষারক এটা পড়বা, তাহলেই হবে। লুইস তো বুঝছো। এখন বলো তো তিনটা অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে বলো তো, আর্হেনিয়াস কি ছিল, ব্রনস্টেড লাউরি কি বলছিল, আর লুইস কি বলছিল, বলো। ইলিয়াস হচ্ছে এসিড হচ্ছে H+ দান করে। আর কি বলে ওটাকে, হুম। ক্ষার। ক্ষার হচ্ছে আপনার ওএস, কি বলতেছি, হ্যাঁ, ওএস মাইনাস হচ্ছে দান করে। না হয়েছে না? হুম, এরপরে ব্রনস্টেড লাউরি, ব্রনস্টেড লাউরি। হ্যাঁ, এসিড হচ্ছে প্রোটন দান করে, আর অম্ল হচ্ছে প্রোটন গ্রহণ করে।
ঠিক বলছো, এসিডারও মতো একটাই। হ্যাঁ, সরি সরি, ক্ষারক। হুম। ওকে। আর তোমার ধরো যে লুইসের ক্ষেত্রে, এসিড ক্ষেত্রে অ্যাসিড হচ্ছে ইলেকট্রন জোর গ্রহণ করে, আর ক্ষারক হচ্ছে ইলেকট্রন জোর দান করে। হ্যাঁ। এখন বলো তো একটা জিনিস, কারোর মধ্যে যদি মুক্ত যদি ইলেকট্রন থাকে, ধরো এটা তোমার বোঝাই, বোঝো কিনা এটা দেখো, NH3। তো এইভাবে ধরো একটু সিনারিও করি, তো প্রত্যেকটা বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে? দুইটা করে ইলেকট্রন থাকে না? জি ভাইয়া। এখন যদি আমি কাউন্ট করি প্রত্যেকটা বন্ধনে দুইটা করে ইলেকট্রন, তাহলে কত হয়, কথার কথা, উম 3 × 6 হচ্ছে। হুম, তো এটা থেকে ধরো আমি মুক্তজোর কি কি কাউন্ট করবো, যে ধর এটার হিসাব বাদ দিলাম, মুক্তজোর দিয়ে কাউন্ট করছি, কারোর মধ্যে যদি মুক্তজোর থাকে, মুক্তজোর মানে কত, দুইটা ইলেকট্রন, যে কারোর মধ্যে যদি মুক্তজোর ইলেকট্রন থাকে, তার মানে কি ইলেকট্রন তার মধ্যে অতিরিক্ত আছে। এখন যদি তার মধ্যে ইলেকট্রন অতিরিক্ত থাকে, তাহলে সে কি গ্রহণ করবে নাকি ত্যাগ করতে চাইবে? তো ও ত্যাগ করবে। এখন যে ত্যাগ করে, তাহলে সে কি, তুমি ক্ষার বলবা না অ্যাসিড বলবা? ক্ষার। এসিড। ক্ষার। হ্যাঁ, ক্ষার। অ্যাসিড তো গ্রহণ করে মুক্তজোর ইলেকট্রন। ও, ইলেকট্রন, সরি সরি, হুম। এতক্ষণ এগুলা তাহলে এটা জানতাম না। দিয়েও কিন্তু ইজিলি তুমি মনে রাখতে পারো যে যাদের মধ্যে মুক্তজোর ইলেকট্রন থাকবে তারা হচ্ছে কি ক্ষার, আর যাদের মধ্যে হচ্ছে তোমার মুক্তজোর নাই তারা কি অ্যাসিড। এটা দিয়ে এসিড। হচ্ছে আমরা সহজে মনে রাখতে পারি, ঠিক আছে। জি ভাইয়া। ওকে, এটা মনে রাখবা। তাহলে এই যে দেখো, তো এই যে NH3 এর ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে একটা মুক্তজোড় ইলেকট্রন আছে, তাহলে এটা কি হবে, ক্ষার। কারণ সে এদের এই যে দেখো উপরে দুইটা টিপের মতো, এদেরকে কি সে ছেড়ে দিবে, এদের ছেড়ে দিবে, তার মানে কি ক্ষারের ধর্ম পালন করলো। বুঝতে পারছি? জি ভাইয়া। Okay, এটা হইলে তাহলে ধরো আমরা মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, তোমাদের প্রাইমারি দশক সেকেন্ডারি দশক কি আরো পিছনে কিনা একটু দেখি তো। তোমাদের কি প্রাইমারি দশক সেকেন্ডারি দশক পড়াইছি? আহ, হ্যাঁ, পড়াইছি, হ্যাঁ হ্যাঁ, পড়াই ফেলছি। এখন এই কিছুক্ষণ আগে যে পড়াইলেন। আচ্ছা, বুঝতে পারছি। আমি ভাবলাম আমরা পড়াইনি। এখন অনেক। আচ্ছা, ওকে। ওকে, তাহলে দেখো মিঠা পানির এখন এখন আমরা পড়াশোনা শুরু করবো মিঠা পানির উৎস এবং গুরুত্ব। এই ক্ষেত্রে যা দাগাই দিয়ে দিয়েছি এটি দেখবা, তাহলে হবে যে মিঠা পানির হচ্ছে শতকরা পরিমাণের দিকে দেখো। মিঠা পানির শতকরা পরিমাণ হচ্ছে আমরা ধরো পার্সেন্টেজ সবচেয়ে বেশি কোত্থেকে পাইছি, যে আমাদের সময় যেই কোশ্চেনটা আসছিল, ঠিক আছে, আমাদের সময় এরকম কোশ্চেন আসছে যে মিঠা পানি আমরা ধরো কোত্থেকে পাই, মিঠা পানির উৎস কি, দেখো হিমবাহ তুষার থেকে সবচেয়ে বেশি পাচ্ছি, ভূগর্ভস্থ পানি বিভিন্ন হ্রদ থেকে, বৃষ্টি রূপে পাচ্ছি, বিভিন্ন নদী থেকে পাচ্ছি, ঠিক আছে। একটা মনে রাখো, বাকিগুলো একটু দেখে রাখো পার্সেন্টেজ, কিন্তু এই নামগুলো মনে রাখবা, ঠিক আছে, যে কোন জায়গা থেকে হচ্ছে আমরা মিঠা পানি পাই। ক্লিয়ার? জি এটা ভাইয়া। মনে রাখতে পারো। আর শুরুতে কত পার্সেন্ট লবণাক্ত কত পার্সেন্ট নর্মাল পানি, এটাও তুমি এখান থেকে জানতে পারো, কোনো সমস্যা নাই। মিঠা পানির গুরুত্ব, ওকে, আমাদের দেহের নর্মালি হচ্ছে কতটুকু পানি, 70%, এটা তো জানোই, জানো না? জানো কি জানো না? জানি তো। হুম। ওকে, তারপর দেখো যে সারফেস ওয়াটার হচ্ছে বিশুদ্ধতার মানদণ্ড। এক্ষেত্রে যদি আমরা দেখি সারফেস ওয়াটার বিশুদ্ধতার, এক সেকেন্ড তো, আচ্ছা ঠিক আছে, যে সার্ফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড, যে হচ্ছে আমরা যে পানিটা খাবো এটা হচ্ছে তোমার ঠিকঠাক আছে কিনা, তোমার দূষণ মুক্ত কিনা, এই জিনিসগুলো আমরা যার মাধ্যমে দেখবো তাকেই বলতেছি আমরা বিশুদ্ধতার মানদণ্ড বা হচ্ছে প্যারামিটার মাপবো, তাই না? প্যারামিটার। এখন দেখো একটা জিনিস হচ্ছে খরো পানি বা হার্ড ওয়াটার, এটা নিয়ে হচ্ছে ধরো তুমি একটা সহজ এমসিকিউ মনে রাখো। মিঠা পানিতে পর্যাপ্ত পরিমাণে তোমার যদি দ্বিধনাত্মক ক্যাটায়ন আয়ন এগুলো যদি থাকে, তাহলে তাদেরকে আমরা কি বলবো, ক্ষার পানি বলবো। বুঝছো? তাদেরকে ক্ষার পানি বা হার্ড ওয়াটার কখন বলবো, যখন এই দ্বিধনাত্মক আয়ন গুলো, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে ধরো ফেরাস, এই যে দ্বিধনাত্মক আয়ন গুলো আছে, এদের বাইকার্বনেট লবণ এবং ক্লোরাইড লবণ, সালফেট লবণ, কই ধরনের লবণ, আমি নীল দিয়ে দিই, একটা বাইকার্বনেট, ক্লোরাইড, সালফেট, এই লবণ মানে তো বুঝছো, মানে ক্যালসিয়ামের সাথে তুমি যদি বাইকার্বনেট দিও, একই কথা, ক্যালসিয়ামের সাথে ক্লোরাইড দিও, ক্যালসিয়ামের সাথে সালফেট দিও, মানে এই ধনাত্মক আয়নগুলো যদি এই 3 ধরনের লবণ পানিতে থাকে, তখন তাকে আমরা কি বলবো, ক্ষার পানি। তাহলে ক্ষার পানির শর্ত বুঝছো? জি ভাইয়া। ওকে, তাহলে এইটা আগে মনে রাখবো। তারপর হচ্ছে পানির ক্ষরতা ধর্ম, এই যে আবার দেখো পানির ক্ষরতা ধর্ম, এই যে এই আয়নগুলোর উপস্থিতির কারণে সৃষ্ট হচ্ছে, ঠিক আছে। হুম,
ওকে, এই ক্ষেত্রে সমস্যাটা কি হয়, পানি যদি খারো পানি থাকে তাহলে হচ্ছে পানিতে হচ্ছে ফেনা তৈরি হবে না। আর যদি ফেনা তৈরি না হয় তাহলে হচ্ছে ধরো আমরা জানি জামা কাপড় যেগুলো আমরা পরিষ্কার করবো এগুলো পরিষ্কার হবে না। তো এই দিক দিয়ে হচ্ছে ধরো পানির খরতাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্থায়ী খরতা আর একটা কি অস্থায়ী খরতা। একটা স্থায়ী খরতা আর একটা কি অস্থায়ী খরতা। অবস্থা। এখন এটা তুমি কিভাবে মনে রাখবা? এই যে দেখো তো, তোমার ধরো এখানে লিখে দিব, দেখো আমি লিখে দিই এখানে ক্লোরাইড, ক্লোরাইড এবং সালফেট। এই যে আগে হচ্ছে তোমার ধরো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর কি Fe। তো এদের সাথে যদি এই যে এদের লবণ থাকে ক্লোরাইড সালফেটের, তাহলে তাকে আমরা কি বলবো, কোন ধরনের ক্ষারতা বলবো? বলো তো, বলো বলো। জি ভাইয়া। বোঝাচ্ছি, দাঁড়াও। ওকে, এ দেখো যেটা বলতেছিলাম, যে পানি ক্ষারও হওয়ার শর্তটা কি বলছিলাম, পানি ক্ষারও হওয়ার শর্ত হচ্ছে কি, এটা ধরো আমি দাঁড়াও, এটা একটু ভুল করে দিই। ওকে, দেখো যেটা বলতেছিলাম, যে পানি ক্ষারও হওয়ার শর্ত কি বলছি, যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং আয়রন এরকম যে দ্বিধনাত্মক যে আয়ন গুলো আছে তাদের সাথে কার কার যাবে, ক্লোরাইড সালফেট এবং বাইকার্বনেট, এই তিনটা লবণ যদি থাকে তখন তাদেরকে আমরা কি বলতেছি, ক্ষারতা বলবো, যে পানির মধ্যে ক্ষার পানি এটা। ওকে, আর একে আবার দুই ভাগে ভাগ করছিলাম, একটা স্থায়ী ক্ষারতা আর একটা কি অস্থায়ী ক্ষারতা। এখন দেখো ক্লোরাইড আর সালফেট এই দুইটা লবণযুক্ত থাকলে তাকে বলবো আমরা স্থায়ী, আর যদি বাইকার্বনেট এটা থাকে তাকে আমরা কি বলবো, অস্থায়ী। বুঝছো এখন? জি ভাইয়া। ওকে, তাহলে তিনটাই কিন্তু হচ্ছে তোমার খরতা, কিন্তু হচ্ছে দুইটাকে বলতেছি আমরা স্থায়ী, একটাকে বলতেছি অস্থায়ী। তাহলে অস্থায়ী কখন বলবো? যখন হচ্ছে বাইকার্বনেট লবণ হচ্ছে অধিক বেশি দ্রবীভূত থাকবে তখন আমরা কি বলবো, অস্থায়ী। আর যদি হচ্ছে তোমার বাকি যেগুলো আছে, বাকি হলে কি ক্লোরাইড এবং সালফেটের গুলো থাকে, তখন তাদেরকে আমরা কি বলবো, স্থায়ী খরতা বলবো। ঠিক আছে? ওকে, স্থায়ী খরতা হচ্ছে তুমি পানিকে ফোটাইলেও হচ্ছে লাভ হবে না, পানিকে ফোটাইলেও লাভ হবে না, এটা দূর করা যাবে না। একে হচ্ছে আয়ন এক্সচেঞ্জ পদ্ধতিতে হচ্ছে তোমার দূর করতে হবে, আয়ন এক্সচেঞ্জ পদ্ধতিতে বা পারমোটিট এই পদ্ধতিতে হচ্ছে দূর করতে হয়। আর অস্থায়ী খরতাটা কি, পানিকে হচ্ছে তুমি তাপটা দিলে ফোটাই দিলে কি হবে, অস্থায়ী খরতাটা কেটে যাবে। মনে থাকবে একটু। ওকে, আশা করি পারবা এটা। তারপর আসে যে হচ্ছে তোমার কয়েকটা জিনিস হচ্ছে আমাদের পড়তে হয়, ডিজলভ অক্সিজেন, তো এটা হচ্ছে চার থেকে পড়ে ফেললেই হয়। আচ্ছা, এটা একটা এখান থেকে দেখা দিই, যে পানির ডিও, ডিও মানে হচ্ছে ডিজলভ অক্সিজেন, যে একটা পানির মধ্যে তোমার কতটুকু অক্সিজেনের পরিমাণ আছে এটা হচ্ছে আমাদের জানা লাগে। তো এটা হচ্ছে তুমি নর্মাল মানটা মনে রাখো, যে সারফেস ওয়াটার ডিও এর মান 5 মিলিগ্রাম পার লিটার এর উপরে থাকতে হয়। কত করে থাকতে হয়? 5 মিলিগ্রাম পার লিটার উপরে থাকতে হয়। এখানে না থাকলে সমস্যা নেই, পরে আমরা পাবো। নদীর মোহনে কতটুকু থাকতে হয়? 6 এর বেশি থাকতে হয়। তো ডিও বুঝছো, ডিও মানে ডিজলভ অক্সিজেন। অক্সিজেন মানে পানিতে তোমার কতটুকু অক্সিজেন আছে এটা হচ্ছে আমাদের লাগে। 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে ডিও এর মান হচ্ছে কত হয়, 10 হয়, এটা আমরা জানবো। আর নর্মালি হচ্ছে তোমার ধরো সারফেস ওয়াটারে কত হয়, 5 হয়। নদীর মোহনায় সেখানে কত হয়, নদীর মোহনায় 6 হয়। শুধু ইনফরমেশনটা মুখস্থ, আর কোনো কিছু না। তারপর হচ্ছে পানির বিওডি, বিওডি, বিওডি মানে হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। কি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড? তাহলে প্রথম কাজ কি, তোমার বিওডির পূর্ণরূপ জানা লাগতেছে। ওকে, তারপর হচ্ছে বিওডির কিছু মান, এই যে বিওডির মান হচ্ছে তুমি এই ক্ষেত্রে পড়বা। এই চারটা খুবই খুবই ইম্পর্টেন্ট। যে পানির বিউরির মান যদি 1 থেকে 2 এর মধ্যে হয় তখন পানিটা খুবই ভালো। যদি 3 হয় তাহলে মোটামুটি ভালো, 6 হলে এটা ডব্লিউএসও বলছে ওকে ভালো, সমস্যা নাই, ঠিকঠাক। মানে অনুমোদিত দূষণ মাত্রা আর কি এরকম। তারপর হচ্ছে যদি 10 হয়, দূষণ মাত্রা মোটামুটি ধরো খারাপ হয়ে গেছে। যদি 20 হয় খুবই খারাপ, মানে পানিটা একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এই চারটা খুবই কষ্ট করে মুখস্থ, কষ্ট না, খুবই সহজ, সহজ করে মুখস্থ করতে হবে। ঠিক আছে? যে পানির বিউডির মান, তোমার কমেন্ট যারা শুনতে চাইবে যে পানির বিউডির মান 3 হলে পানির অবস্থাটা কিরকম, মোটামুটি ভালো নাকি খারাপ, মোটামুটি খারাপ। বুঝছো? মুখস্থ করা পারবে না? জি ভাইয়া। ওকে, এখন এই যে পানির ডিউ আর বিউটি করলাম, এটা আমরা কোন পদ্ধতিতে নির্ণয় করি এটা মনে রাখতে হবে। এটা মনে নির্ণয় করি আমরা উইংক্লার আয়োডোমেট্রিক পদ্ধতিতে, উইংক্লার আয়োডোমেট্রিক পদ্ধতি। ঠিক আছে? জি এটা জানলেই হবে এখান থেকে, আর কিছু না। তারপর হচ্ছে তোমার বিওডির মান। ওকে, আরেকটা হচ্ছে তোমার সিওডি। একটা হচ্ছে পানির বিওডি আর একটা হচ্ছে তোমার সিওডি। বিওডি হচ্ছে তোমার বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, তাহলে সিওডি কি হবে, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটা আমরা পূর্ণরূপটা প্রথমে জানবো, পরীক্ষা আসে কিন্তু। ওকে, আর সিওডি এর মানটা হচ্ছে তোমার বিওডির মান থেকে বেশি।
কেন বেশি এটা তোমার জানতে হবে না, শুধু এটা জানো সিওডির মান বেশি। আর সিওডি এর হচ্ছে অনুমোদিত মাত্রা হচ্ছে 10 ppm। তুমি যদি বইটা আছে পড়ার সময় যদি দাগানো বইটা সামনে থাকে দেখবো হচ্ছে খুবই পড়া, তোমার পড়া একেবারে কমে যাচ্ছে, ব্যাপারটা এরকম। ক্লিয়ার? ওকে। এরপর আসে যে একসাথে সবগুলো দেওয়া যে ডব্লিউএইচও, অ্যাকর্ডিং টু ডব্লিউএইচও হচ্ছে তোমার কিছু মান তারা হচ্ছে ফিক্সড করে দিয়েছে, এটা জানতে হবে। যে পিএইচ, পানির পিএইচ হচ্ছে তোমার সর্বোচ্চ 6.5 থেকে 8.5 এর মধ্যে থাকতে হবে। ডিও, ডিও কত? দেখো 5 থেকে 6 ppm। ঠিক আছে, তারপর হচ্ছে বিওডি, সিওডি, টিডিএস, খরতা, খরতা, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে কতটুকু থাকতে হয়, এই চারটা হচ্ছে তোমার মাস্ট টু নো। ঠিক আছে, একবারে সব মুখস্থ করতে হবে। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইডের হচ্ছে তোমার মানে স্ট্যান্ডার্ড মাত্রা কতটুকু, এটা ডব্লিউসি ফিক্সড করে দিয়েছে। ঠিক আছে, এটা আমাদের লাগবে, পারবে না? জি ভাইয়া। ওকে, এটা বললেই হবে। ওকে, তারপর লাগবে যে পানির এরকম যদি খুব বেশি যদি দূষণ হয়ে যায় তখন তাকে আমরা কি বলবো, ইউট্রোফিকেশন বলবো। ইউট্রোফিকেশন রাসায়নিক সার দ্বারা, মানে রাসায়নিক সার দ্বারা যদি পানি খুব বেশি দূষিত হয়, যেরকম হচ্ছে তোমার ইউরিয়া সারের পরিমাণ বেশি হয়েছে, ইউরিয়া বা এমোনিয়া গঠিত অন্যান্য যে সার, এদের পরিমাণ যদি বেশি হয়ে যায় তখন পানিটা দূষিত হয়ে যায়, একে বলবো আমরা ইউট্রিফিকেশন। ইউরিয়া থেকে মনে রাখবা ইউট্রিফিকেশন। ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে এই কোয়েশ্চেনটাও তোমার আসে যে ইটিপি, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। প্রথম কথা হচ্ছে তোমার ইটিপি, এটা পূর্ণরূপ কি, যেরকম আমরা একটু আগে পড়ছিলাম নাকি এফজিডি, মনে আছে? এফজিডি পড়ছিলাম, ওইখান দিয়ে আমরা কি করছিলাম, সালফার ডাইঅক্সাইড গ্যাস। এফসিডি, এফজিডি দিয়ে আমরা কি করছিলাম, যে সালফার ডাইঅক্সাইড গ্যাসটাকে দূরীকরণ করতেছিলাম। আর ইটিপি দিয়ে মনে রাখবো, ইটিপি দিয়ে হচ্ছে আমরা কি, তরল বর্জ্য। এটা কিন্তু তোমার পরীক্ষায় কোশ্চেন আছে যে ইটিপি দিয়ে আমরা কোন ধরনের বর্জ্যকে এক্ষেত্রে হচ্ছে তোমার ধরো কি বলে পরিশোধন করি, তরল। ঠিক আছে, শিল্প কারখানার তরল। পুনরূপটা কি, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। তাহলে এই যে এই লাইনটা দিলাম, এটা মনে রাখতে হবে। ঠিক আছে। জি ভাইয়া। ওকে। পানির তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস যদি বেড়ে যায় স্বাভাবিক আছে, তখন দূষণ ঘটে 10 ডিগ্রি, মানটা মনে রাখবে, আর কিছু লাগবে না। পানির প্রাকৃতিক দূষণ, পানির প্রাকৃতিক দূষণ এই ক্ষেত্রে কি, যে তোমার ধরো আর্সেনিকের কারণে দূষণটা হতে পারে, তো এটা জানো যে তোমার ধরো এই ক্ষেত্রে প্রকৃতিতে হচ্ছে আর্সেনিক খনিজ সালফেট থাকে। তাহলে আর্সেনিক খনিজ সালফেট তোমার এই ক্ষেত্রে কি লাগবে, আর্সেনিকের হচ্ছে সালফেট, খনিজ সালফেট কি কি আছে দেখো, দেখো সবগুলোর মধ্যে হচ্ছে তোমার আর্সেনিক আছে, সবগুলোর মধ্যে হচ্ছে তোমার কি আর্সেনিক আছে। তাহলে এই নামগুলো হচ্ছে লাগবে যে নিচের কোনটিতে আর্সেনিক আছে, দেখো অর্পিমেন্ট, তারপর হচ্ছে তুমি বাংলা নামটা পড়ো, তোমার হচ্ছে ধরো সংকেত লাগবে না, শুধু বাংলা, বাংলা নামটা পড়ো। ঠিক আছে, বাংলা নামটা লাগবে এই ক্ষেত্রে, যে এদের মধ্যে আর্সেনিক থাকে, এই খনিজের মধ্যে কি থাকে, আর্সেনিক থাকে। ওকে। তারপর দেখো এই আর্সেনিকটা হচ্ছে প্রাকৃতিক বিষের রাজা, তাহলে প্রাকৃতিক বিষের রাজা কি, আর্সেনিক। আর্সেনিক। প্রাকৃতিক বিষের রাজা আর্সেনিক। আর্সেনিক কি কিসের মধ্যে পাবো, নামটা তো বুঝছো, যে তোমার এই যে এই ক্ষেত্রে যদি আমি দাগায় দিই, জাস্ট হচ্ছে তোমার যে বাংলা নামগুলো আছে বাংলা নামগুলো পড়বা, কেন এটাই কোয়েশ্চেন আসবে, যে হচ্ছে অর্পিমেন্টের মধ্যে নিচের কোন দূষণটিকে পাওয়া যায়, রিয়েল গারে কোন দূষণটিকে পাওয়া যায়, অথবা কোয়েশ্চেন আসতে পারে আর্সেনিক নিচের কোনটির মধ্যে পাওয়া যায় না, এখান থেকে তিনটা দিবে, বাহির থেকে আরেকটা দিয়ে দিবে। তাহলে এই যে তিনটা লাইন পড়লে তোমার কতক্ষণ সময় লাগবে, 30 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে। জি ভাইয়া। ওকে। তো হচ্ছে আর্সেনিক দেখো হচ্ছে কিভাবে, টেট্রায়ন এবং ট্রাইয়ন এবং পেন্ট্রায়ন। ঠিক আছে, 3+4+ এই অবস্থায় হচ্ছে থাকে, তখন হচ্ছে ভূগর্ভ পানির দূষণ ঘটে। তাহলে তার 3, 5 এভাবে মনে রাখবে, এই অবস্থায় থেকে ত্রিযুজি আর কি, ত্রিযুজি আর একটা পঞ্চযুজি এরকম থাকতে পারে। সবচেয়ে বেশি ক্ষতি করে কোনটি, ত্রিযুজিটা। ঠিক আছে, যেটা এই যে 3+S3+ অবস্থায়, যে S3+ অবস্থায় যখন থাকে তখন কি সবচেয়ে বেশি ক্ষতি করে, এটা মনে রাখবা। তারপর হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট, যে আর্সেনিকের হচ্ছে তোমার ধরো একটা মাত্রা, যে ডব্লিউএইচ অনুসারে নিরাপদ মাত্রা কতটুকু, ডব্লিউএইচ অনুসারে নিরাপদ মাত্রা 0.01 মিলিগ্রাম পার লিটার, 0.0 মিলিগ্রাম পার লিটার, এটা ডব্লিউএইচ অনুসারে। আর মানব শরীরে সহনশীল মাত্রা কত, 0.05 মিলিগ্রাম পার লিটার। দুইটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। ঠিক আছে, মনে থাকবে কি থাকবে না বলো? থাকবে আশা ভাইয়া। করি থাকবে। তারপর হচ্ছে দেখো আর্সেনিকের হচ্ছে তোমার আন্তর্জাতিক সর্বোচ্চ সহনশীল মাত্রা কত, আন্তর্জাতিক সহনশীল মাত্রা কত, এবং বাংলাদেশের হচ্ছে আর্সেনিকের সহনশীল মাত্রা কত। তো 0.05 এটা হচ্ছে তোমার বিডিতে, এটা কোথায়, বিডিতে। তাহলে বাংলাদেশেরটাও লাগে আর হচ্ছে ইন্টারন্যাশনালটাও লাগে, বুঝছো? দুইটা মনে রাখবো। তাহলে এই যে এখানে যা দাগাই দিলাম এই জিনিসটা পাবে, বাইরে তোমার একটা অক্ষর ওইভাবে পড়ার দরকার নাই। ওকে। তারপর দেখো যে কোথায় হচ্ছে তোমার এটা বেশি হচ্ছে, আর্সেনিকের দূষণ বেশি, একের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। আমাদের ধরো বাংলাদেশে কত হচ্ছে, সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে 0.05, 0.05, এখানে কত হচ্ছে, একের চেয়ে বেশি হচ্ছে, তাহলে অনেক না? জি ভাইয়া। ওকে। তারপর হচ্ছে টিএলবি, টিএলবির ক্ষেত্রে শুধু মানটা মনে রাখবা, যে হচ্ছে তোমার ধরো থ্রেশহোল্ড লিমিটিং বেলো, থ্রেশহোল্ড লিমিটিং বেলো, থ্রেশহোল্ড লিমিটিং বেলো একেবারে ধরো লাস্ট কর্নার, মানে সর্বোচ্চ
মানে একেবারে ধরো যতটুকু আমি নিতে পারছি এরপর আর পারবো না, এটা হচ্ছে আমার কি সর্বোচ্চ নিরাপদ মাত্রা। ঠিক আছে, তাহলে আর্সেনিকের বেলায় এটা কত? এই যে আমরা তো বললাম 0.05, একটু আগে 4 থেকে পড়ে আসছি। কার্বন মনোক্সাইডের বেলায় কত? 0.1 ppm। এটা শুধু হচ্ছে নামেরিক্যাল যে সংখ্যামূলক তথ্যগুলো আছে এগুলো মুখস্থ করলেই হবে। ঠিক আছে, ওকে। তারপর দেখো আর্সেনিক এটা কি? মনুষ্য কার্সিনোজেন। কার্সিনোজেন মানে কি? কার্সিনোজেনিক মানে হচ্ছে যেই হচ্ছে তোমাদের ক্যান্সার সৃষ্টি করবে তাকে আমরা কি বলবো? কার্সিনোজেনিক বলবো। তো এই যে এইখান থেকে তোমার কোশ্চেন আসতে পারে, এখান থেকে কোশ্চেন আসতে পারে যে ব্ল্যাক ফুট ডিজিজ। ব্ল্যাক ফুট ডিজিজ কিসের কারণে হয়? ব্ল্যাক ফুট ডিজিজ কিসের কারণে হয়? আর্সেনিকের কারণে হয়, বুঝছো? এটাও পেড কোশ্চেন যে ব্ল্যাক ফুট ডিজিজ, ব্ল্যাক ফুট ডিজিজ কিসের কারণে হয়? আর্সেনিকের কারণে হয়। পারবা না? ওকে, যে এখানে অলরেডি দিয়ে দিছে যে ব্ল্যাক ফুট ডিজিজ বা হচ্ছে তোমার কেরাটিনাইজেশন বা কালো দাগ যাই বলো, এগুলো কিসের কারণে হয়? আর্সেনিকের কারণে হয়। আশা করি তোমরা পারবা। তারপর হচ্ছে তোমার খাদ্য শৃঙ্খলে ভারী ধাতু। তো খাদ্য শৃঙ্খলে ভারী ধাতু থেকে তোমার এই লাইন থেকে কোশ্চেন আসতে পারে, খাদ্য শৃঙ্খলে ভারী ধাতু বলবে নিচের কোনটি খাদ্য শৃঙ্খলে ভারী ধাতুর মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে এইখান থেকে হচ্ছে তোমার প্রথম নামটা আসতে পারে, যে নর্মালি হচ্ছে কোনটা থাকে বা থাকতে পারে নর্মালি। ঠিক আছে, এটা। তারপর দেখো যে যে দাগানো লাইনটা আছে, দাগানো লাইনটা পড়বা যে মাটিতে আর্সেনিকের গড় ঘনত্ব কত? 5.6 ppm। ppm মানে কি? পার্টস পার মিলিয়ন। ওকে, পার্টস পার মিলিয়ন। তারপর হচ্ছে তোমার আর্সেনিক হচ্ছে দূষণের প্রভাব, একটু আগে তো বললাম ব্ল্যাক ফুট ডিজিজ হতে পারে আর্সেনিক। এখন এটা বলো তো যে বাংলাদেশের পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? একটু আগে পড়ে আসছে, বলো তো। 0.05। 0.05। বুঝছো বুঝছো তো তাহলে? খুব বেশি প্রেশার নিবা না, যতটুকু দাগানো আছে এটা পড়বা, এটা পড়ে হচ্ছে তুমি অনুশীলনী সলভ করবা। তোমার লাস্ট মোমেন্টের জন্য ধরো এটা এনাফ। বুঝছো, এটা এনাফ। ব্ল্যাক ফুট ডিজিজ কে করে? আর্সেনিক করে। ঠিক আছে, আর্সেনিকের কারণে হচ্ছে তোমাদের ফ্যাটি লিভারও হতে পারে। ফ্যাটি লিভার মানে কি? লিভারের মধ্যে হচ্ছে ফ্যাট সঞ্চয় হবে, লিভার হচ্ছে ফ্যাট স্টোর হবে এরকম। গর্ভবতী মায়ের ক্ষেত্রে হচ্ছে তোমার ধরো মানে কাইন্ড অফ আলটিমেটলি অ্যাবর্শন ওইদিকে পর্যন্ত চলে যেতে পারে, যে হচ্ছে ধরো ভ্রূণ নষ্ট হয়ে যাবে এরকম। ঠিক আছে, এটাও হতে পারে। এটা হচ্ছে জানলেই হবে। তো হচ্ছে ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা মনে রাখলাম, এটা তোমার ধরো মোটামুটি লেট, খাদ্য শৃঙ্খলা লেট করতে আসে। লেট মিললে হচ্ছে তোমার যে ব্যাটারি যেগুলো আছে এগুলো থেকে আসবে লেট। ওকে, এটা তোমার ধরো আর এখান থেকে না, শুধু দাগানো লাইনটা বললে হবে, লিথাল ডোজ টু। ওকে, এগুলোর ক্ষেত্রে হচ্ছে তুমি শুধু যে দাগানো যে হাইলাইটেড হচ্ছে কোনটার প্রভাব কি, ক্যাডমিয়ামের কারণে কি কি ক্ষতি হচ্ছে, আর্সেনিকের কারণে কি কি ক্ষতি হচ্ছে, এক কথা মানে তোমার এটা কি বলে যে জ্ঞানমূলক টাইপ আর কি, ডিরেক্ট হচ্ছে মুখস্থ টাইপ কোশ্চেন দিবে যে কোনটার কারণে কোন রকম রোগ হয়। যেরকম আর্সেনিকের ব্যাপারটা বললাম, ক্যাডমিয়ামের ক্ষেত্রে তোমার সেম এরকম বলবে যে কোনটার ক্ষেত্রে কি রোগ হতে পারে। এটা আর কি, জাস্ট তুমি দাগানোটা ফলো করলেই তোমার এই ক্ষেত্রে হয়ে যাবে, আর তেমন কোনো সমস্যা নেই। ঠিক আছে, বুঝছো? এটা বললেই হবে। তাহলে এবার পড়তে পারবো না? পারবো ভাইয়া। ওকে, তাহলে আমি ওইটা যদি আবার বলি, তুমি ধরো যে এখানে আমি যতটুকু দাগাই দিতেছি বা দাগানো আছে এই জিনিসগুলো দেখবা। পরবর্তীতে হচ্ছে তুমি ধরো মানে এটা সামনে রেখে পড়বা, এটা সামনে রেখে পড়লে হচ্ছে তোমার ধরো আলাদাভাবে একটা পড়ার মানে স্টেমিনা আসবে আর কি, নয়তো মনে হবে কি পড়তেছি সবই পড়ে ফেলতেছি, ব্যাপারটা এরকম হবে। তো সামনে থাকলে তোমার তো বইটা দাগানো আছে, দাগানোটা থেকে বুঝতে পারবা। দেন হচ্ছে তুমি নিজের মতো করে উম, বইটা পড়লে, অনুশীলনী সলভ করলে এনাফ হবে। ঠিক আছে, বুঝছো কিনা?